নমস্কার, নিউজ 18 বাংলায় স্বাগত। দুয়ারে রিপোর্টার নিয়ে রয়েছি আমি অনিন্দিতা। আর শুরুতেই আমরা যে খবরের দিকে নজর রাখবো, নদিয়ার পলাশীপাড়ায় বেপরোয়া গতির মাটি বোঝাই ট্রাক্টরের ধাক্কায় 8 বছরের শিশুর মৃত্যু হলো। দেহ আটকে রীতিমতো বিক্ষোভ। দেহ উদ্ধারে গিয়ে বিক্ষোভের মুখে পড়েন পুলিশও। পলাশীপাড়ার সাহেবনগর উত্তর পাড়ার ঘটনা। 8 বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু, তারপরেই দেহ আটকে রেখে বিক্ষোভ। প্রত্যক্ষদর্শী তারা কি বলছেন, তাদের বক্তব্য শুনুন। নদীর চর থেকে মাটিটা কাটা হয় এবং প্রত্যেক দিন নিয়মিতভাবে দিনের বেলায় গাড়ি নিয়ে মাটি বোঝাই করে গাড়ি নিয়ে যায়। গাড়ির ব্রেক আছে কিনা সন্দেহ আছে। ওই বাচ্চাটা এক সাইড দিয়ে যাচ্ছিল, এইবার ওকে ওভারটেক করার জন্য গাড়িটা বেরিয়ে যায় এবং গাড়ির পিছনের চাকায় বাচ্চাটা পড়ে একদম ছেঁচে যায়। হ্যাঁ, গিয়ে সঙ্গে সঙ্গে স্পট ডেথ। পুলিশ প্রশাসন কোনো হেলদোল নেই। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি সমীর। যে অভিযোগ উঠছে যে দিনের বেলাতেও সেখানে মাটি মাফিয়াদের এরকম ভাবে দৌরাত্ম, এবং আজ তার জন্য রীতিমতো বলি গেল একটি শিশু, যা মাত্র 8 বছর বয়সে তার মর্মান্তিক মৃত্যু হলো। দেখো অনিন্দিতা, শুধু পলাশীপাড়া নয়, নদিয়া জেলার সর্বত্র কিন্তু এই মাটি মাফিয়াদের দৌরাত্ম্য চলছে। কদিন আগে আমরা চাপড়া থানা এলাকা দেখেছিলাম নদীর চর থেকে অবৈধভাবে মাটি কাটা হচ্ছে। সেই খবর প্রচারিত হওয়ার পরে কিন্তু বিন্দুমাত্র তার ভাটা পড়েনি। তার প্রমাণ আজকের এই ঘটনা। আজকে কিন্তু পলাশীপাড়া জলঙ্গি নদীর চর থেকে অবৈধভাবে মাটি কেটে মাটি পাচার করছিল মাফিয়ারা। সেই সময় কিন্তু একটা 8 বছরের শিশু এই বেপরোয়া ট্রাক্টরের গতির বলি হন, এবং সেই ঘটনার কিন্তু স্থানীয় বাসিন্দারা ট্রাক্টরটিকে আটকে রেখে দেয় এবং মৃতদেহ আটকে রেখে বিক্ষোভ দেখাতে থাকে, রাস্তা অবরোধ করা হয়। খবর পেয়ে ঘটনাস্থলে যান পলাশীপাড়া থানার পুলিশ এবং পলাশীপাড়া থানার ওসি সুমিত ঘোষ, এবং সেই ছবি যখন তুলতে যায় আমাদের চিত্র সাংবাদিক, সেই সময় ওসি নিজে কিন্তু সেই চিত্র সাংবাদিককে বাধা দেন, ছবি তুলতে নিষেধ করেন, এবং এরপরে কিন্তু স্থানীয় বাসিন্দারা বিক্ষোভ দেখাতে থাকেন এবং এখনো পর্যন্ত কিন্তু সেখানে বিক্ষোভ চলছে, মৃতদেহ আটকে। এবং স্থানীয়দের অভিযোগ প্রায় 5 বছর ধরে এই অবৈধভাবে মাটি কাটা চলছে এবং স্থানীয় পুলিশ প্রশাসন এবং বিএলআরও কিন্তু কোনো রকম কর্ণপাত করছে না, এবং স্থানীয় কিন্তু বাসিন্দাদের বাধা দাবি করছেন যে পুলিশের একাংশের সঙ্গে এই যোগ সাজস রয়েছে বলে কিন্তু এই মাটি মাফিয়াদের এতটা দৌরাত্ম্য বা এতটা বেপরোয়া মনোভাব। এবং তার প্রমাণ কিন্তু মেলেছে যখন আমরা এই ছবি প্রকাশ্যে নিয়ে আসার চেষ্টা করি সংবাদ মাধ্যমে, সেই পুলিশের কুকীর্তি প্রকাশ হবে বলেই কিন্তু পলাশীপাড়া থানার ওসি নিজে কিন্তু হাত উঁচিয়ে আমাদের চিত্র সাংবাদিককে ছবি তুলতে নিষেধ করছেন, এবং কিন্তু স্থানীয় বাসিন্দারা তার প্রতিবাদ জানান। এরপরে কিন্তু রণে ভঙ্গ প্রদান সেই পুলিশ, এবং পরবর্তীকালে কিন্তু এখনো পর্যন্ত সেখানে বিক্ষোভ চলছে, এবং কি করে এই সমস্যার সমাধান করা যায় সেই বিষয়ে কিন্তু স্থানীয় বাসিন্দারা পুলিশের সঙ্গে কথা বলছেন। অনিন্দিতা, বেশ ছিল ঘুম থেকে উঠে বাবা বললি ওই ফিল্ডে যাবো, আমাদের বাড়ির কাছে একটা ছেলের সাথে এইদিকে চলে এসছে। তারপর শুনছি যে আমার ছেলে এরকম হয়েছে। আমি দৌড়ুছি, আমি দেখিনি, বলছি ট্রাক্টরে চাপা দিয়েছে। সাইকেল লি বাড়িতে বলছি বাবা সাইকেল দাও, আমি তখন ভাত খেতে বসেছি, ছেলে আমার সাইকেলটা রাস্তা বেনে গেল যেতে আমি ভাত খাইছি। তারপরে কিছু বাড়িতে লোক এসে বলছে তোর ছেলে মারা গেছে। আমরা যে কি করে মারা গেল বলছি যে ট্রাক্টর লোড বালি লোড ছিল ঘাটে নদী দিয়ে চাপা পড়েছে, মাটি নদীর। মাটি মাফিয়ার দৌরাত্ম্য তো দেখলেন, এবার দেখুন কিভাবে দেদার বালি চুরি হচ্ছে। মহানন্দার চর, সেখান থেকেই দেদার বালি চুরি, আর বাধা দিতে গেলে স্থানীয় বাসিন্দাদের মারধর করা হচ্ছে। ফাঁসি দেওয়ায় মহানন্দা নদীর চর থেকে বালি চুরি হচ্ছে, সেখানে আর্ট মুভার দিয়ে একেবারে বালি সাফ করা হচ্ছে, আর তারই প্রতিবাদ করতে গেলেই নাকি স্থানীয়দের মারধর করা হচ্ছে, এমনটাই অভিযোগ উঠছে। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি বিশ্বজিৎ মিশ্র। বিশ্বজিৎ, যে অভিযোগ উঠছে যে সেখানে প্রতিবাদ করতে গেলে বাসিন্দাদের মারধর পর্যন্ত করা হচ্ছে, এতটাই দৌরাত্ম্য তাদের, তো এক্ষেত্রে এখনো পর্যন্ত কোনো পদক্ষেপ করেছে পুলিশ? দেখো, একেবারেই পুলিশের পক্ষ থেকে পুলিশ তৎক্ষণাৎ কিন্তু অভিযোগ পেয়েই দুজনকে গ্রেপ্তার করেছে, এবং সেই দুজনকে আজ শিলিগুড়ি মহকুমা আদালতে পাঠালে তাদের কিন্তু জেল হেফাজত দেয় বিচারক। তোমাকে জানিয়ে রাখি, এই ফাঁসি দেওয়ার মিনি ঢাকপাড়া, যার পাশ দিয়ে মহানন্দা নদী বয়ে গিয়েছে, আর এই নদীতেই কিন্তু দেদার চলে বালির কারবার। মূলত রাতের অন্ধকারে জেসিবি দিয়ে এখানে ড্যাম্পিং করা হয়, এবং তারপরেই রাতের অন্ধকারে এই বালি কিন্তু অন্যত্র চলে যায়। এখানকার কিছু স্থানীয় বাসিন্দাদের যোগ সাজেশে কিন্তু এই যে বালি মাফিয়া চক্র, তা কিন্তু
কিন্তু গড়ে উঠেছে এবং এর আগেও পুলিশ যখন অভিযান চালায় সেখান থেকে কিন্তু গ্রেপ্তার হয়। তবে গতকাল রাতে যখন গ্রামবাসীরা খবর পায় অবাধে কিন্তু এই বালির চক্র চলছে এবং বালি অন্যত্র পাচারের চক্র চলছে, সেই সময় গ্রামবাসীরা গেলে গ্রামবাসীদের আক্রান্ত হতে হয়। মূলত 7 জন গ্রামবাসী আক্রান্ত হন, যার মধ্যে 3 জন ইতিমধ্যে আশঙ্কাজনক অবস্থায় উত্তরবঙ্গ মেডিকেল কলেজে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। তবে পুরো ঘটনায় অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে ফাঁসিদেওয়ার বিধাননগর তদন্ত কেন্দ্রের পুলিশ। 2 জনের গ্রেপ্তার হয়েছে, আরও 3 জন 4 জনের নাম কিন্তু পুলিশের কাছে আছে। পুলিশ যেটা জানাচ্ছে আজ থেকে কিন্তু ফের ধরপাকড় চলবে এবং এই অবৈধভাবে বালি রুখতে কিন্তু পুলিশ এবং বিএলআরও দপ্তর তারা কাজ করবে। একেবারেই সেই বালি মাফিয়ার দাপট এবং যেখানকার স্থানীয়রা যাদের উপর মারধর করা হয়েছে তাদের কি বক্তব্য একবার শোনাবো। মাঝে মাঝে তুলতেছে, আমরা দেখছি না, আজকে স্পষ্ট আমরা দেখছি, আমরা যে ওপেন ধরছি আজকে বেলারোকে বারবার ফোন করা হচ্ছে, বেলারো কিন্তু ফোন তুলতেছে না, কিন্তু হ্যাঁ মোটামুটি 6-7 দিনকে ঘায়ল করছে। এখন আপাতত আমরা রাস্তায় আমাদেরকে আটক করছে আবার জিসিবি দিয়ে বালু কাটতেছে, পুলিশ আটকায় না, কিছু বলে না, ওরা হামি করছে, কিছু করে না। বলছে কে আছে আয় তো, ওর সামনে গেছি, ওখানে আমাকে বাস ধরে ভাড়াচ্ছে। আর এবার চলে যাব কালিম্পংয়ে ভয়াবহ আগুনে পুড়ে মৃত্যু হলো 3 জনের, একই পরিবারের 3 জনের মর্মান্তিক মৃত্যু। কালিম্পংয়ের পেড়ংয়ের ঘটনা, আগুনে পুড়ে ছাই গোটা বাড়ি। দেখুন সেই ভগ্নপ্রায় বাড়ির ছবি, রীতিমতো পুড়ে গিয়েছে, একেবারেই ভস্মীভূত হয়ে গিয়েছে পুরো বাড়ি। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি পার্থ আমাদের সঙ্গে রয়েছেন। পার্থ, একই পরিবারের 3 জনের মৃত্যু, কিভাবে অগ্নিকাণ্ডর ঘটনা ঘটলো, তারা কি টের পাননি কোনোভাবেই? দেখো, তোমাকে জানি রেখে, এটা কালিম্পং যে শহর সেখান থেকে অনেকটা দূর পেডংয়ের থেকে অনেকটা নিচে লোয়ার যে গ্রাম আছে সেই গ্রামেই কিন্তু ঘটনাটি ঘটেছে, যেখানে আশপাশে বাসিন্দারা সেভাবে নেই বললেই চলে, কোনো জনবসতিপূর্ণ এলাকা নয়, একেবারে ফাঁকা জায়গা। সেখানে এক বাড়ি, সেখানে তারা একদম মানে শিশুকন্যাকে নিয়ে বাবা মা থাকতেন। এবং গতকাল যেটা প্রাথমিকভাবে পুলিশের অনুমান যে হয়তো কুপি জ্বালিয়ে বা উনুন জ্বালানো ছিল, সেখান থেকে হয়তো এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। গতকাল রাতে তখন তারা খাওয়া দাওয়া করে যখন তারা ঘুমোচ্ছিলেন, আচমকাই এই আগুন লেগে যায় এবং মুহূর্তের মধ্যে গোটা ঘর বাড়ি কিন্তু একেবারে পুড়ে ছাই হয়ে যায় এবং সেখানেই কিন্তু মৃত্যু হয় 3 জনের, শিশু কন্যা সহ তার বাবা এবং মায়ের। এবং মর্মান্তিক ঘটনাটি ঘটে গতকাল রাতেই এবং আশপাশের লোকজন সেভাবে না থাকায় রাতে কিন্তু কেউই টের পাননি। আজ যখন বেলা বাড়ে, অনেকটা দূর, যেহেতু আশপাশে কোনো বাড়ি ছিল না, স্থানীয় বাসিন্দারা যারা দূর থেকে আসেন তা দেখতে পেয়ে কিন্তু পুলিশ প্রশাসনকে খবর দেয়। তারপরে এই মৃতদেহ উদ্ধার করে কালিম্পং জেলা হাসপাতালে নিয়ে এসে ময়নাতদন্ত করা হয়েছে, ফরেন্সিক টিমকেও খবর দেওয়া হয়েছে। তবে এই পরিবারে কিন্তু একটি পুত্র সন্তান রয়েছে, সে কিন্তু ছিল তার অন্য এক আত্মীয়র বাড়িতে। স্বাভাবিকভাবেই সে গতকাল সে বাড়িতে না থাকায় বেঁচে গিয়েছে এবং স্বাভাবিকভাবেই এই গোটা ঘটনায় এলাকায় কিন্তু চাঞ্চল্য ছড়িয়েছে এবং শোকের আবহ। স্বাভাবিকভাবে যে একই পরিবারে মানে একেবারে শিশু কন্যা সহ বাবা মায়ের মৃত্যু, যেহেতু একেবারে মর্মান্তিক ঘটনা। যদিও সেখান থেকে বেঁচে গিয়েছে তার অপর যে পুত্র সন্তান বেঁচে গিয়েছে, যদিও 3 জনের ঘটনায় রীতিমতো শোকের ছায়া গোটা গ্রামে। বিক্ষোভের মুখে পড়লেন জলপাইগুড়ির সাংসদ। বিজেপি সাংসদকে ঘিরে রীতিমতো বিক্ষোভ। গতকাল শিলিগুড়িতে অগ্নিকাণ্ড ঘটে আর আজ সেই এলাকায় গিয়ে বিক্ষোভের মুখে সাংসদ জয়ন্ত রায়। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি পার্থর সঙ্গে কথা বলবো। পার্থ, এই যে স্থানীয়দের বিক্ষোভের মুখে পড়লেন সাংসদ জয়ন্ত রায়, কেন এই বিক্ষোভ, কেন এত রাগ মানুষের? দেখো, স্থানীয় বাসিন্দাদের যেটা অভিযোগ যে 5 বছর হয়ে গেল, কিন্তু এই 5 বছরে একবারও এই এলাকায় পা পড়েনি সাংসদের। এবং গতকাল রাতে যে ঘটনাটি ঘটেছিল 40 নম্বর ওয়ার্ডের দুর্গানগরে, পরপর গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণে বেশ কয়েকটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয় এবং সেই অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত এলাকা আজ পরিদর্শনে যান জলপাইগুড়ি বিজেপি সাংসদ জয়ন্ত রায় এবং তাকে সেখানে পৌঁছতেই কিন্তু স্থানীয় বাসিন্দারা তাকে ঘিরে বিক্ষোভ দেখায়। এবং যে ছবি আমরা দেখাচ্ছি দর্শকদের, সেখানে কিন্তু পরিষ্কার যে সাংসদকে
যেমন যেন রীতিমতো তাড়া করছে স্থানীয় বাসিন্দারা। তাদের একটাই দাবি, একটাই অভিযোগ যে 5 বছর হয়ে গেল কিন্তু একবারও এই সাংসদের এই এলাকায় পা পড়েনি, যেহেতু এটা জলপাইগুড়ি সাংসদের নির্বাচনী এলাকায় শিলিগুড়ি পুরসভার 40 নম্বর ওয়ার্ড, কিন্তু গত 5 বছর তার একবারও দেখা পায়নি। যেহেতু সামনেই লোকসভা নির্বাচন, আর তাই রাজনীতি করার কারণেই কিন্তু তিনি এই মুহূর্তে আজ তিনি এই ঘটনাস্থলে এসেছেন। একই অভিযোগ তুলেছেন স্থানীয় তৃণমূলের যে কাউন্সিলর রয়েছেন, তিনিও কিন্তু একই অভিযোগ তুলেছেন এবং তারও যেটা দাবি, তৃণমূল কংগ্রেসের কাউন্সিলরও দাবি যে গতকাল রাতে ঘটনাটি ঘটে, অগ্নিকাণ্ডের ঘটনা, তখন কিন্তু কাউকে দেখা যায়নি, না সাংসদ বা সাংসদের কোনো প্রতিনিধিকে, কারণ তারাই ঘটনাস্থলে গতকাল রাতে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে এমনকি আজ সকালে সেখানে যান শিলিগুড়ির মেয়র এবং যারা ক্ষতিগ্রস্ত হয়েছে অগ্নিকাণ্ডের ঘটনায় তাদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন মেয়র গৌতম দেব। এবং তারপর আজ কেন সাংসদ এখানে এলেন, তাদের তৃণমূলের যেটা অভিযোগ, তৃণমূল কাউন্সিলর যে স্টেপ রাজনীতি করতে আসছেন, যদিও সাংসদ সাহেব জানিয়েছেন তিনি তার কর্তব্য পালনে এখানে এসছেন, কে কী বললো তাতে তার যায় আসেন এবং গোটা বিষয়টি নিয়ে তিনি রাজগঞ্জের ভিডিওর সঙ্গে তিনি কথা বলে যাতে ক্ষতিপূরণ পায় তাই সেই বিষয়ে তিনি তদবির করছেন। একেবারেই উনাকে আজকে 5 বছর পরেই আমরা দেখলাম এই পুরো এলাকাতে রাস্তা, ড্রেন, লাইট সব কাজ আমরা করছি, ও আজকে এটাতে রাজনীতি করতে ঢুকে গেল। আমরা এটা রাজনীতি করতে দিব না। আমি আমার কর্তব্য করেছি, ওনারা আমি এখানে এখন ভিডিওকে জানালাম, ভিডিও বলছেন আমি ডিরেক্টর ম্যানেজমেন্ট সেলকে আমি পাঠাচ্ছি, এখানকার কি অ্যাসেসমেন্ট কি করে কি করা যায় আমি করছি। জোর কদমে মেরামত হচ্ছে উত্তর দিনাজপুরে গোয়ালপুকুর 1 নম্বর ব্লকের একাধিক রাস্তা। ইসলামপুর তিনপুল মোড় থেকে পাটাগোড়া, সোনামতি থেকে গোয়ালপুকুর সহ একাধিক রাস্তা বেহাল ছিল, আর সম্প্রতি 150 কোটি টাকা ব্যয়ে এইসব রাস্তা সারাইয়ের কাজ শুরু হয়েছে। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি চঞ্চল। গোয়ালপুকুরের রাস্তা মেরামত শুরু হয়েছে, সামনেই ভোট, তার আগে রাস্তা মেরামত হচ্ছে, কতটা খুশি সেখানকার বাসিন্দারা, তারা বা কি বলছেন? দেখো অনন্দিতা, তোমাকে জানিয়ে রাখি যে উত্তর দিনাজপুর জেলার যে গোয়ালপুকুর ব্লক রয়েছে, সেই গোয়ালপুকুর ব্লকের কিন্তু একাধিক যে রাস্তাঘাট রয়েছে, যে মানে মূল যে রাস্তা যেটা বলা যায়, সেই মূল রাস্তাগুলি কিন্তু দীর্ঘদিন ধরেই বেহাল দশায় পরিণত হচ্ছে। এতে কিন্তু যাতায়াত করতে প্রচন্ড সমস্যায় পড়তে হতো সাধারণ মানুষ। এমনকি গোয়ালপুকুরের নাম শুনলেই কিন্তু মানুষ কিন্তু পিছপাও হতো, কারণ যে গোয়ালপুকুরে যেত না, এতটা কিন্তু মানে একটা রাস্তা এতটা খারাপ ছিল, তার কারণে কিন্তু যেত না। তবে তোমাকে জানিয়ে রাখি যে রাজ্য সরকারের যে উন্নয়নমূলক প্রকল্প, সেই উন্নয়নমূলক প্রকল্পের মাধ্যমে কিন্তু 150 কোটি টাকা ব্যয়ে কিন্তু রাস্তা মেরামতের কাজ ইতিমধ্যে শুরু হচ্ছে। তবে তোমাকে জানিয়ে রাখি যে গোয়ালপুকুর থেকে যে লদন, সেই লদনের রাস্তা মেরামতের কাজ শুরু হয়েছে, এমনকি সোনামতি থেকে লদন এবং বিপরীত থেকে সোলপাড়া, এমনকি তার পাশাপাশি যে ইসলামপুর ব্লক রয়েছে, সেই ইসলামপুর ব্লকেরও কিন্তু একটা মূল রাস্তা রয়েছে। সেই রাস্তাটি হচ্ছে তিনপুল থেকে নিয়ে একবারে পাটাগোড়া পর্যন্ত। সেই রাস্তাটিও দীর্ঘদিন ধরে বেহাল দশা ছিল, কিন্তু এই উন্নয়নমূলক প্রকল্পের মাধ্যমে কিন্তু সেই রাস্তাগুলির কাজ ইতিমধ্যে শুরু হচ্ছে। প্রায় 150 কোটি টাকা ব্যয়ে এই রাস্তাগুলির কাজ শুরু হচ্ছে। এই রাস্তাগুলির কাজ শুরু হওয়াতে কিন্তু স্থানীয় বাসিন্দারা প্রচন্ড খুশি এবং রাজ্য সরকার এবং স্থানীয় মন্ত্রীকেও কিন্তু ধন্যবাদ জানিয়েছে। আনন্দিত একেবারেই সেই রাস্তা দীর্ঘদিন ধরে বেহাল থাকার পর সেই রাস্তা সারাই করাতে রীতিমতো খুশি সেখানকার বাসিন্দারা। আগে খাদ ছিল অনেক, হ্যাঁ মানে জার্কিং ছিল, মানে যাওয়া আসাতে অনেক কষ্ট হচ্ছিল, হ্যাঁ গাড়ি মোটর নিয়ে। এখন তো খুব ভালো সুবিধা হচ্ছে। এই রাস্তা হতে কতটা সুবিধা হবে? ইনশাল্লাহ খুব ভালো সুবিধা হবে। আগে তো অনেক খারাপ ছিল, এখন ভালো হচ্ছে, খুব খুশি, সবগুলা খুশি, অনেক খুশি, গ্রামের সব খুশি। খুব রাস্তা খারাপ ছিল, আজকে ওখানে রাস্তা ইনোগ্রেশন করে এত মা বোনরা খুশি, আমি কোনোদিনও ভাবতে পারি না যে এই রাস্তা হয়নি। আজকে রাস্তা ইনোগ্রেশন খুব আমাকেও আনন্দিত লাগলো, রাস্তাটা দরকার ছিল। এরকম বড় বড় রাস্তা আমাদের বলবো, কিশোরগঞ্জ থেকে গোয়ালিন, শোলপাড়া থেকে বিপরীত থেকে ধনতলা, লদন থেকে সোনামতি, তারপরে আমাদের ইসলামপুর থেকে পাটাগোড়া, বড় প্রজেক্ট রাস্তা এগুলো হচ্ছে এখন। নির্বাচনী আচরণ বিধি লাগু হয়ে গিয়েছে, তবে সেই বিধিকে বুড়ো আঙুল। তৃণমূলের প্রতীক আঁকা ও জয় বাংলা লেখা ফর্মে লক্ষ্মীর ভান্ডার কর্মশ্রী প্রকল্পের ফর্ম ফিল আপ করা হচ্ছে। এই ফর্ম ফিল আপ করার জন্য 10 টাকা করে গ্রামের মানুষের কাছ থেকে নেওয়া হচ্ছে, এমনটাও কিন্তু অভিযোগ উঠছে। সেখানকার বাসিন্দা যাদের থেকে টাকা নেওয়া হচ্ছে তারা কি অভিযোগ করছেন, আগে তা শোনাবো আপনাদের।
এখন দিদি বলেছে যে 1000 টাকা করে দিব, দিয়ে আবার ফর্ম ফিল আপ করছিল নতুন করে, দিয়ে ওই জন্য আবার এসেছি। হ্যাঁ ফর্ম ফিলেছি, 10 টাকা করে লাগবে তাই জন্য। ওখানে ওই দিন এখানে কি করে দিল, দিয়ে আনা ওই যে জমা করলাম 20 টাকা দিলাম। হ্যাঁ হ্যাঁ 1000 টাকা পাবেন সেই জন্য অ্যাপ্লাই করছেন এখানে? হ্যাঁ। কারা কারা ডেকেছিল এখানে অ্যাপ্লাই করার জন্য? ও তো কালকে মাইকে কোথায় থেকে এসেছিল কেন বলে গেল, মাইকিং করা হয়েছিল। হ্যাঁ হ্যাঁ। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি শরদেন্দু। শরদেন্দু, নির্বাচনী আচরণ বিধিকে বুড়ো আঙুল দেখানো হচ্ছে, সেখানে লক্ষ্মীর ভান্ডার কর্মশ্রীর জন্য ফর্ম ফিল আপ করা হচ্ছে। দেখো, শুধু যে এখন নির্বাচন বিধি ভাঙা হচ্ছে শুধু তাই নয়, যে কোনো সময় তো এগুলো তো সরকারি প্রকল্প, লক্ষ্মীর ভান্ডার কর্মশ্রী, সেখানে রয়েছে তৃণমূলের প্রতীক, রয়েছে তৃণমূল নেত্রী তথা মুখ্যমন্ত্রীর ছবি, এমনকি সেখানে জয় বাংলা লেখাও আছে। তাই সরকারি প্রকল্পের ফর্মে বছরের কোনো সময়ই বোধহয় এগুলো করা যায় না, তার ওপর নির্বাচন বিধি চালু হয়ে গেছে। স্বাভাবিকতই এই বিষয়টি নিয়ে রাজনৈতিক চাপানুতর শুরু হয়েছে। গলসির উচ্চগ্রাম পঞ্চায়েতের কোলকোল গ্রামে স্কুল মাঠে, সেখানেই তৃণমূল শিবির খুলে এই ধরনের ফর্ম বিক্রি করছে। 10 টাকা দিয়ে সেই ফর্ম কিনতে হচ্ছে এলাকার বাসিন্দাদের। স্বাভাবিকভাবেই প্রশ্নের মুখে পড়েছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস, বিজেপি থেকে শুরু করে বিরোধী দলগুলি বলছে যেখানে আদর্শ আচরণবিধি চালু হয়ে গেছে, যে সেই সময় কি করে একটি রাজনৈতিক দল সরকারি প্রকল্পের ফর্ম এইভাবে বিক্রি করতে পারে, এবং তারা এই বিষয়টিতে তদন্তের দাবি জানিয়েছে। তবে তৃণমূল নেতৃত্ব বলছে যে কারা এই ধরনের কাজ করছে তা তারা জানে না, এবং তারাও স্বীকার করে নিচ্ছে যে এখন যেহেতু নির্বাচনী নির্ঘণ্ট প্রকাশ হয়ে গেছে, আদর্শ আচরণবিধি চালু হয়ে গেছে, তাই এখন এসব কাজ করা যায় না। তাই তারা খোঁজ নেবেন কারা এই ধরনের কাজের সঙ্গে যুক্ত, সত্যি তৃণমূল কংগ্রেস কর্মীরা এই ধরনের কাজ করছে নাকি অন্য কোনো কারণ রয়েছে, তা খতিয়ে দেখা হবে বলে জানাচ্ছেন তারা। সব মিলিয়ে এই যে কাজ, অর্থাৎ জয় বাংলা লেখা, তৃণমূলের প্রতীক এবং মুখ্যমন্ত্রীর ছবি লাগানো সরকারি ফর্ম, যেটা হচ্ছে লক্ষ্মীর ভান্ডার কর্মশ্রীর ফর্ম, এইভাবে বিক্রি করাকে কেন্দ্র করে কিন্তু স্বাভাবিকভাবেই চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে গলসিতে। কারণ সরকারি ফর্ম তো দুয়ারে সরকারে বিনামূল্যে দেওয়া হয়, তাহলে কেন 10 টাকা করে নেওয়া হচ্ছে, কেনই বা এই সময় শিবির খোলা করে নেওয়া হচ্ছে, তা নিয়ে কিন্তু ইতিমধ্যে যে প্রশ্ন উঠছে তার পাশে তৃণমূল বিজেপির তরজাও কিন্তু শুরু হয়ে গিয়েছে। এই রাজ্যের দলের যে কর্মসূচি, তার সঙ্গে শাসক দলের কর্মসূচির সঙ্গে সরকারি প্রকল্প সেটা তারা গুলিয়ে ফেলছে। লক্ষ্মীর ভাণ্ডার সরকারি প্রকল্প, কর্মশ্রী সরকারি প্রকল্প, আর সেই প্রকল্পের জন্য তারা ফর্ম ফিল আপ করছে। দলীয় একটা কর্মসূচি তাদের, সেখানে দেখা যাচ্ছে উপরে তৃণমূলের লোগো রয়েছে আর নিচে লক্ষ্মীর ভাণ্ডার লেখা রয়েছে, কর্মশ্রী লেখা রয়েছে, ফর্ম ফিল আপ হচ্ছে এবং প্রতিটা ফর্ম ফিল আপের জন্য 10 টাকা নিচ্ছে কে তৃণমূলেরই নির্বাচিত সদস্য, তিনি নিচ্ছেন। এই কাজে তীব্র বিরোধিতা করছি আমরা। এটা আমরা বলেছি যে যারা মানুষরা আছে, যারা লেখালেখি করবে, তাদের তো একটা মাইনে আছে, তার শুধু ওরা কেউ তো এমনি লিখবে না, সবাই 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 তারাও 10 টাকা করে নেবে তো? হ্যাঁ সবাই নেবে। এবার নজর রাখবো পাণ্ডবেশ্বরের দিকে। পাণ্ডবেশ্বরে বিজেপি নেতার দোকানে আগুন। পাণ্ডবেশ্বর 1 নম্বর 1 মণ্ডলের সাধারণ সম্পাদক, তার দোকানে আগুন লেগে যায়। তবে এখানে কিন্তু রাজনৈতিক যোগ দেখছেন সেই দোকানের যিনি মালিক, অর্থাৎ রীনা ঠাকুর, তার দোকানে আগুন লাগানোর অভিযোগ উঠছে। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি অর্পণ, যার দোকান অর্থাৎ রীনা ঠাকুর, তিনি এই ঘটনার পেছনে কেন রাজনৈতিক যোগ দেখছেন? কি বলছেন রীনা ঠাকুর, তার বক্তব্য আগে শোনাবো আপনাদের। আমি যখন 6 মাস আগে যখন বিজেপি তৃণমূল ছেড়ে যখন বিজেপি জয়েন করি, তখন থেকে ওরা আমার অত্যাচার আমাকে চালিয়ে গিয়েছে। আমার জলটা ছিল, জলটাও আমরা হাতে নিয়ে চলে গেল, সেটাও আমি বরদাস্ত করলাম। আমার উপরে 70-80 জন এসে আমার উপরে হামলা করলো, সেটাও আমি বরদাস্ত করলাম। আবার এবার আমার ঘুমটি চালিয়ে দিল ওরা, তৃণমূলের দুষ্কৃতরা। আবার আমাকে পানে মানারও ধমকি দিচ্ছে, আমাকে বলছে তুই বাড়িতে থাকবি, তোর বাড়িতে আগুন লাগিয়ে তোকে পুড়িয়ে মেরে দেবো, সেটাও ধমকি দিচ্ছে। তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ তুলছে বিজেপি, দোকানে আগুন লাগানোর পেছনে রাজনৈতিক যোগ দেখা হচ্ছে এবং সেখানে তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ উঠছে। বিজেপি নেতার দোকানে আগুন লাগানোর অভিযোগ উঠছে তৃণমূলের বিরুদ্ধে।
আর আগুন লাগানোর অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। নির্বাচনের ঘোষণা হয়ে গেছে, কমিশন জানাবো, ডিএমকে জানাবো, এর বিরুদ্ধে আমরা যা যা করতে হয়, রাস্তায় নামতে হয়, আমরা নামবো। তৃণমূল কংগ্রেসকে আর 1 ইঞ্চি মাটি ছাড়া যাবে না। এই কারণেই এই তৃণমূল থাকলে পরে বাংলার সর্বনাশ। যদি যাত্রা পার্টি আর নাটক পার্টি যদি কোনো দল থাকে তার নাম হচ্ছে ভারতীয় ঝামেলা পার্টি। এই বিজেপি সব জায়গাতে সন্ত্রাসের নাম করে নিজেরা জায়গা করার চেষ্টা করছে। সিবিইডি কে লেলিয়ে দিয়ে বাংলার মাটিতে তারা এখনো ঢুকতে পারেনি। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি অর্পণ। অর্পণ, যে অভিযোগ উঠছে যে বিজেপি তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ উঠছে, কেন সেই রাজনৈতিক যোগ দেখছেন দোকানের মালিক? কারণ হচ্ছে যেটা বারবার পাণ্ডবেশ্বরের ওই এলাকায় কিন্তু রীনা ঠাকুর তিনি বিজেপি নেত্রী হিসাবেই পরিচিত, এবং এই ভোটের আগে ফের উত্তপ্ত হয়ে উঠল পাণ্ডবেশ্বর। কারণ এই বিজেপি নেত্রী তার দোকানে আগুন দেওয়ার ঘটনার পরেই কিন্তু উত্তপ্ত হয়ে ওঠে। কারণ বারবার কিন্তু তার বাড়িতে এসে কিন্তু হুমকিও দেয় তৃণমূলের কর্মী সমর্থকরা, এমনটাই কিন্তু অভিযোগ তুলছেন সেখানকার বিজেপি নেত্রী রীনা ঠাকুর। এবং এই ভোটের আগে কিন্তু তার এই যে দোকানে আগুন লাগানোকে কেন্দ্র কিন্তু উত্তপ্ত হয়ে ওঠে, এবং পুলিশকেও সে বিষয়ে জানিয়েছেন এবং পুলিশ তদন্ত শুরু করেছে পুলিশ। নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হয়ে গিয়েছে, রীতিমতো ভোট যুদ্ধ শুরু হয়ে গিয়েছে, জমজমাট প্রচার চলছে চারিদিকে। তবে এবার ভোট যুদ্ধে দেওয়াল যুদ্ধ। বেলঘড়িয়ায় দেওয়াল নিয়ে টানাটানি, বিজেপির লেখা দেওয়াল দখল, আর অভিযোগ উঠছে তৃণমূলের বিরুদ্ধে। ঠিক কি ঘটেছে আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি সুবীর। সুবীর, দেওয়াল নিয়ে কেন টানাটানি হচ্ছে? কেন বিজেপি বলছে যে তাদের দেওয়াল আর তৃণমূল বলছে তাদের দেওয়াল? কি বিষয়টা কি? দেখো, কামারহাটি পৌরসভার 29 নম্বর ওয়ার্ড বেলঘড়িয়া টেক্সমেকো এলাকা, সেই এলাকাতে কিন্তু নির্বাচনের জন্য, লোকসভা নির্বাচনের জন্য বিজেপির তরফ থেকে কিন্তু বেশ কয়েকটি দেওয়াল কিন্তু চুনকালি দিয়ে সেই দেওয়াল লিখন করা হয়, এবং পরবর্তী সময় প্রার্থী ঘোষণা হওয়ার পরে কিন্তু সেই দেওয়ালে তারা প্রার্থীর নাম লিখবে, এমনটাই কিন্তু তাদের দিক থেকে বলা হয়েছে। এবং তোমাকে জানিয়ে রাখি, এই যে ঘটনা, এর পরে কিন্তু তৃণমূলের তরফ থেকে তাদের যে লেখা দেওয়াল, সেই দেওয়ালকেও দখল করে নেওয়া হয়েছে, এবং একের পর এক প্রায় তাদের অভিযোগ 12 থেকে 14টি দেওয়াল কিন্তু তৃণমূল কংগ্রেস দখল করে নিয়েছে। এবং এই যে ঘটনা, এই ঘটনাকে কেন্দ্র করে কিন্তু আজকে কিন্তু যথেষ্ট উত্তেজনা তৈরি হয় গোটা এলাকায়, এবং যারা বিজেপির যারা কর্মী সমর্থক রয়েছেন তারা কিন্তু স্লোগান দিতে থাকেন, এবং গোটা ঘটনা কিন্তু বেলঘড়িয়া থানায় অভিযোগ আকারে দায়ের করেছেন বিজেপির তরফ থেকে। কিন্তু এই ঘটনায় কিন্তু এখনো পর্যন্ত কোনো পদক্ষেপ বেলঘড়িয়া থানা নেয়নি বলে অভিযোগ বিজেপির নেতৃত্বের তরফ থেকে। এবং পাশাপাশি তোমাকে জানিয়ে রাখি, এই গোটা ঘটনা অস্বীকার করেছেন কামারহাটি পৌরসভার পুরপ্রধান তথা তৃণমূল নেতা গোপাল সাহা। তিনি গোটা ঘটনা অস্বীকার করে জানিয়েছেন যে এই ধরনের কাজ তৃণমূল কংগ্রেসের তারা কর্মী সমর্থকরা করেন না, এবং এটা তাদের কালচার নয়। এই যে দেওয়াল দখল, এই নিয়ে কিন্তু কামারহাটি পৌরসভার 29 নম্বর ওয়ার্ডে কিন্তু রাজনৈতিক তরজা শুরু হয়েছে, এবং তৃণমূল নেতা গোপাল শাহ এটাও জানিয়েছেন যদি এই ধরনের ঘটনা করে থাকে তিনি খোঁজ খবর নেবেন, এবং বিজেপি যদি চায় যে তারা দেওয়াল লিখনের জন্য দেওয়াল চাইবে, সেটাও কিন্তু তৃণমূল নেতৃত্বকে জানাতে পারে, তাহলে তারা সেই দেওয়াল তাদেরকে দেবেন, বিজেপিকে দেবেন, এমনটাই কিন্তু জানিয়েছেন তৃণমূল নেতা গোপাল শাহ। একেবারেই, অর্থাৎ ভোট যুদ্ধে দেওয়াল নিয়ে যুদ্ধ শুরু, তৃণমূল বিজেপির মধ্যে নিয়ে তরজাও শুরু হচ্ছে। রোদে পুড়ে আমরা সমস্ত দেওয়ালগুলো আমরা করেছি। হ্যাঁ, 3টের সময় এসে দেখি 15 তারিখ আমাদের একটা দেওয়ালও নেই। মিনিমাম 10-12টা দেওয়াল আমাদের এইভাবে টিএমসি করে দিয়েছে। কি করেছে? বলছে দেওয়াল দখল করে নিয়েছে। দেওয়াল কারোরই নয়, মানুষের দেওয়াল। আমাদের নতুন করে দখল করা বা তাদেরকে লিখতে না দেওয়া, আমরা তো চাই বিরোধী দল না লিখলে পরে আমাদের উৎসাহ পাবো না। বিরোধী দলের জন্য যদি বলে আমাকে বলবে, বা আমাকে বলবে না, সেখানকে যারা দায়িত্ব আছে বলবে, আমরা দেওয়াল দিয়ে দেবো। কারণ নয়তো যুদ্ধ কিসের? উল্টো দিকে লোক কার সঙ্গে যুদ্ধ করবো? আর এবার চলে যাব হলদিয়াতে। টাকা নিচ্ছেন তৃণমূল নেতা, টাকা নেওয়ার ভিডিও রীতিমতো ভাইরাল। হলদিয়ার এক তৃণমূল নেতার বিরুদ্ধে অভিযোগ উঠছে, দেখুন সেই ভাইরাল ভিডিও। আর 75 ইব্রাহিম দাদা বললো তো 50 এখন বাকি থাকবে, পরে কালকে বললো কথা বলছে মামা এখান থেকে 2টা বার করো, 2টা বার করো এখান থেকে, কে পুচা বার করো। হ্যাঁ, ইব্রাহিম দাদা বললো যে 2টা পরে দিবি, যখন হবে জয়েন লেটার, জয়েনের সময় দিবি। এটা কত আছে? এটা 15, এটা 5 এবার তারপর আইডিয়া সব প্যাকেজ করো। মানে এটা কত ছিল? 25 ছিল, আছে 25 ছিল। এটা ঘুরে নাও না, 2000 টাকা লাগলো। দাও, এটা গাড়ি বাদ দাও না, রাখো।
4 5 6 একটাই করে দাও না, সব গারানে দাও না, একটাই একটা গারানে দুটো। এইরকম আছে তো ভালো আছে। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি সুজিত। সুজিত, যে অভিযোগ উঠছে, যে ভিডিও আমরা দেখলাম যে তৃণমূল নেতা তিনি টাকা নিচ্ছেন, তো সেই তৃণমূল নেতা তিনি কি বলছেন এই বিষয়ে? তিনি কিন্তু সাফাই দিচ্ছেন। তিনি বলছেন ওই টাকা চাকরি দেওয়ার নামে অন্য একজন নিয়েছিলেন, তার মধ্যস্থতায় ফেরত দেওয়া হচ্ছে। তিনি 2000 টাকা নিয়েছেন তার থেকে। এই যে কথাটা বলা, চাকরি দেওয়ার নামে টাকা নেওয়া এবং তা নিয়ে আইনি পদক্ষেপও কিন্তু নেওয়া চলছে। সেখানে দেখা যাচ্ছে কি তার বিরুদ্ধে মারাত্মক অভিযোগ, লক্ষ লক্ষ টাকা তিনি নিয়েছেন চাকরি দেওয়ার নামে। এবং শাসক দল তৃণমূলের হলদিয়ার নেতা, তিনি সংখ্যালঘু দলের ছেলের জেলার যিনি কিনা সহসভাপতি পদে আছেন, সেই শেখ শাহজাহান, হলদিয়ার শেখ শাহজাহান খবরের শিরোনামে তার নাম, যেখানে শাহজাহান তার দলের যে পরিচয়, তিনি কিন্তু তৃণমূলের একেবারে নেতা এবং জেলা নেতা। তার বিরুদ্ধে যে অভিযোগ হচ্ছে এবং যে ভিডিও সামনে এসেছে, সেই ভিডিও নিয়ে কিন্তু ভাইরাল হওয়া ভিডিও নিয়ে কিন্তু রীতিমতো শোরগোল শুরু হয়েছে। আসলে ভোট একেবারে দুয়ারে, সেখানে লোকসভা ভোটের মুখে এ ধরনের অভিযোগ, এ ধরনের ভিডিও দেখে যা হওয়ার তাই হচ্ছে। বিরোধীরা বিলছে শাসক দলকে, শাসক দলের তরফে কিন্তু গোটা বিষয়টি জানানো হচ্ছে যে তদন্ত করে দেখে যদি সত্যতা থাকে ব্যবস্থা নেওয়া হবে। আর শাহজাহান বলছেন যে একজন চাকরি দেওয়ার নামে টাকা নিয়েছিলেন, তিনি নাকি ওটা মিডিলে থেকে মধ্যমণি হয়ে তিনি টাকাগুলো নাকি ফেরত দিচ্ছিলেন। তার কি দায়িত্ব এগুলো? বা যদিও যারা অভিযোগকারী তারা সরাসরি বলছেন যে শাহজাহানই চাকরি দেওয়ার নামে টাকা নিয়েছিলেন, তারা আদালতের দ্বারস্থ হয়েছেন কয়েক বছর ধরে, এখন পর্যন্ত সেটা নিয়ে চলছে আইনি পদক্ষেপ। কিন্তু এই যে ভিডিও, সেটা যখন সামনে এসেছে, তারপর থেকে কিন্তু রীতিমতো শোরগোল যেমন একেবারে। এবং তিনি বলছেন, সেই তৃণমূল নেতা তিনি বলছেন যে ভিডিওর ভুল ব্যাখ্যা দেওয়া হচ্ছে। তো তার সাফাই কি, তিনি সাফাই কি দিচ্ছেন শোনাবো। আমি কারোর টাকা পয়সা আমি নিই না, আমি টাকা পয়সা দিয়েছি যাকে চাকরি বলে যে ভদ্রলোককে, তার নাম হচ্ছে রহিদুল্লাহ মল্লিক। 2020 সালে ওর নামে এফআইআর হয়, ধরে এসে আমি থেকে থানায় তখন কেস হয়। এই সমস্ত সবাইকে যারা যারা টাকা দিয়েছিল, যাদেরকে টাকা নিয়েছিল সমস্ত তারা আমার বাড়িতে এসেছিল। আসার পরে সমস্ত লোককে ও তার নামে চেক সবাইকে দিয়ে গেছে। টাকার ছবিটা বলতে কি, ও টাকার ছবিটা আমাকে ভদ্রলোক আমাকে টাকা আমাকে দিয়ে বলেছিল যে তোমার হাত থেকে টাকাটা পাঠাবো আমি। কিন্তু আমি বলি না, আমি টাকা দেবো না, তোমরা টাকা হয় অ্যাকাউন্টে ফেলো, না তোমার টাকা কি করবে করো। আমি ওর কাছ থেকে 2000 টাকা নিয়েছিলাম, 2000 টাকা দাও, আমার 2000 টাকা লাগবে, 2000 টাকা আমাকে দাও, ব্যাস এই কাজ। এবার বনগাঁর ছবি দেখাবো। সেখানে রেলের টিটি পরিচয় দিয়ে চাকরি দেওয়ার নামে লক্ষ লক্ষ টাকা প্রতারণার অভিযোগ উঠছে। ইতিমধ্যেই যে অভিযোগ উঠছে, উত্তর 24 পরগনার বাগদায় আইচঘাটা গ্রামের বাসিন্দা ঝর্ণা রায়, তার অভিযোগ তার স্বামীকে চাকরি দেওয়ার নাম করে 20 লক্ষ টাকা নেওয়া হয়েছে। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি অনিরুদ্ধ। যে অভিযোগ উঠছে যে বহু মানুষের থেকে তিনি কয়েক লক্ষ টাকা নিয়েছেন, তো কবে থেকে এই প্রতারণা চক্র চলছে? দেখো অনিন্দিতা, তোমাকে জানিয়ে রেখে যে উত্তর 24 পরগনার বাগদা থানার হেলেঞ্চা গ্রাম পঞ্চায়েতের আইচঘাটা গ্রামের ঝর্ণা রায় এই মর্মে অভিযোগ করেছিল বনগাঁ কোর্টে যে 2018 সালে তার স্বামীকে চাকরি দেওয়ার নাম করে 20 লক্ষ টাকা তাদের কাছ থেকে নেওয়া হয়েছিল এবং রেলের টিটি পরিচয় দেওয়া হয়েছিল। এবং এই মর্মে যখন অভিযোগ হয় 2023 সালে বনগাঁ কোর্টে, সেই অভিযোগের ভিত্তিতে বাগদা থানার পুলিশ ইতিমধ্যেই অভিযুক্তকে বাইরের রাজ্য অর্থাৎ ভিন রাজ্য থেকে গ্রেপ্তার করেছে। এবং আজ বিকেলে এই বিষয়ে বনগাঁ পুলিশ জেলার পুলিশ সুপার রীতিমতো প্রেস মিট করেছে, সাংবাদিক সম্মেলন করে জানিয়েছেন যে এই 14 তারিখে অর্থাৎ চলতি মাসের 14 তারিখে তাকে ভিন রাজ্য থেকে গ্রেপ্তার করা হয়েছে এবং তার থেকে উদ্ধার হয়েছে 29টি বিভিন্ন রকমের স্ট্যাম্প, অর্থাৎ রেলে চাকরি দেওয়ার নাম করে যে প্রতারণার ছক, সেই ছকের অর্থাৎ 29টি স্ট্যাম্প তার কাছ থেকে উদ্ধার হয়েছে এবং 57টি বিভিন্ন আই কার্ড উদ্ধার হয়েছে, তার ভুয়ো আই কার্ড উদ্ধার হয়েছে, ল্যাপটপ উদ্ধার হয়েছে, বিভিন্ন সামগ্রী উদ্ধার হয়েছে। এই ভুয়ো চক্রে আর কারা যুক্ত আছে, বড় চক্র বলেই প্রাথমিক অনুমান করছে পুলিশ। এবং এই শুধু একমাত্র ঝর্ণা রায় নয়, আরও অনেক ব্যক্তির কাছ থেকে তিনি টাকা নিয়েছেন। প্রাথমিক যে দাবি করা হয়েছে, ঝর্ণা রায় দাবি করেছেন যে 61 লক্ষ টাকা এরকম চাকরি দেওয়ার নাম করে নিয়েছিল। প্রাথমিকভাবে তার স্বামীর সঙ্গে পরিচয় হয়েছিল এই অভিযুক্তর এবং পরবর্তীতে সেই অভিযুক্ত একাধিকবার
ব্যাংকের মারফত এবং হাতে ক্যাশ টাকা নিয়েছেন এবং তারপরেই যখন তারা বুঝতে পারেন যে তারা প্রতারিত হয়েছেন তারপরেই তারা কোর্টের দ্বারস্থ হয় এবং বাগদা থানার পুলিশ তাকে গ্রেপ্তার করে। আজ বনগাঁ মহকুমা আদালতে এই অভিযুক্তকে 7 দিনের পুলিশ হেফাজতের আবেদন জানিয়ে পাঠিয়েছিল বাগদা থানার পুলিশ, তাকে 5 দিনের পুলিশ হেফাজত মঞ্জুর করেছে বিচারক। অনিন্দিতা একেবারে, এবং সে যে অভিযোগকারী তিনি কি বলছেন, তারপর পুলিশ কি বলছে, তাদের বক্তব্য আপনাদের শোনাই। আমার স্বামীর কাছ থেকে চাকরি দেওয়ার নামে টাকাটা নিয়েছে উনি। হ্যাঁ, বলেছে রেলের চাকরি দেবে, টিটিতে। হ্যাঁ, টিটিতে দেবে বলেছে, বলেছে যে তোমাকে তো দেবোই, আরও তুমি 4-5টা ছেলে আমাকে জোগাড় করে দাও। তাদের কাছ থেকে উনি নিয়মিতভাবে টাকা সমানে নিয়েছে, আমাদের কাছ থেকে নিয়েছে, আমাদের কাছ থেকে 20 লাখ টাকা নিয়েছে উনি। হ্যাঁ, মোট নিয়েছে 61 লাখ টাকা উনি। এনাকে একটা দুর্গ ছত্তিশগড় থেকে অ্যারেস্ট করা হয়েছিল। সিজার আর্টিকেলসে আছে 29 নম্বর অফ ভেরিয়াস কাইন্ড অফ ইন্ডিয়ান রেলওয়ে স্ট্যাম্প, 57 নম্বর অফ ব্ল্যাঙ্ক আইডেন্টি কার্ড অফ সাউথ ইস্ট সেন্ট্রাল রেলওয়ে বিলাসপুর অ্যান্ড খড়গপুর রেলওয়ে। আমরা 7 দিনের জন্য পিসি পুলিশ কাস্টাডি চাইছি, যেখানে 5 দিন আমরা পেয়েছি। আর যারা এই র্যাকেটের মধ্যে ইনভলভ আছে প্রত্যেকটাকে অ্যারেস্ট করা হবে। ধুলিয়ানে আবাস যোজনায় বিতর্ক। আবাস যোজনার টাকা আটকে রেখেছেন ধুলিয়ান পৌরসভার চেয়ারম্যান ইনজামুল ইসলাম। চাঞ্চল্যকর অভিযোগ উঠছে 8 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর পারভেজ আলমের। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি প্রণব, রয়েছেন সরাসরি। প্রণবের সঙ্গে কথা বলবো। প্রণব, যে অভিযোগ উঠছে যে আবাস যোজনার টাকা আটকে রেখেছেন পুরসভার চেয়ারম্যান, তো সেক্ষেত্রে চেয়ারম্যান তিনি কি বলছেন, কতটা সত্যি বিষয়টি, তিনি কি মানছেন? দেখো, ধুলিয়ান পুরসভার যে 8 নম্বর ওয়ার্ড রয়েছে, সেই ওয়ার্ডের আবাস যোজনার যে দ্বিতীয় কিস্তির টাকা, সেই টাকা দেয়া হচ্ছে না বলে কিন্তু অভিযোগ তুলেছেন যে সেখানকার কাউন্সিলর পারভেজ আলম। এবং তার অভিযোগ যে তার ওয়ার্ডের যে সমস্ত উপভোক্তারা রয়েছে তারা টাকা পাচ্ছে না। কিন্তু সেই যে অভিযোগ, সেই অভিযোগ কিন্তু মানতে চাননি পুরসভার যিনি চেয়ারম্যান রয়েছেন সে কিন্তু তার দাবি যে সমস্ত ওয়ার্ডেই এই 40 জন উপভোক্তাকে দ্বিতীয় কিস্তির টাকা দেওয়া হচ্ছে। সেক্ষেত্রে 8 নম্বর ওয়ার্ডেও কিন্তু 24 জনকে ইতিমধ্যে দিয়ে দেওয়া হয়েছে এবং 15 জনকেও 2-1 দিনের মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে এবং সেক্ষেত্রে কোনো রকমভাবে পক্ষপাতিত্ব করা হয়নি। কিন্তু সে কথা কিন্তু মানতে নারাজ যে যিনি কাউন্সিলর রয়েছেন পারভেজ আলম। তার দাবি যে এখানে প্রচুর মানুষ তোমার দ্বিতীয় কিস্তির টাকা পায়নি, সেই কারণে তারা ছাদের ঢালাই করতে পারছে না এবং তিরপল টাঙিয়েই কিন্তু তারা রয়েছেন। এবং তার দাবি যে তাকে হেনস্থা করার জন্যই কিন্তু এই ধরনের কাজ করছেন চেয়ারম্যান। প্রসঙ্গত সে কিন্তু তোমার কংগ্রেসের থেকে কাউন্সিলর হয়েছিল, তারপরে কিন্তু সে তৃণমূলে যোগদান করেছিল এবং সেই কারণেই কিন্তু তার প্রতি এই ধরনের বিমাতৃসুলভ আচরণ করছে বলে কিন্তু তারও অভিযোগ। যদিও এই ব্যাপারে কিন্তু চেয়ারম্যান পরিষ্কার বলে দিয়েছে সমস্ত নিয়ম মেনেই কাজ হচ্ছে এবং সবকিছুই কিন্তু তোমার নির্দিষ্ট নিয়মেই হচ্ছে। বেশ, কাউন্সিলর চেয়ারম্যান তাদের কি বক্তব্য শোনাবো। প্রতিহিংসার একটা রূপ। যদি আমাদের 8 নম্বর ওয়ার্ডের লোক এই ঘরের টাকা না পায়, ওর জন্য যদি আমাকে প্ল্যাটফর্ম ছাড়তে হয় তাহলে প্ল্যাটফর্ম ছাড়বো। ওর জন্য যদি আমাকে ভারতীয় জনতা পার্টি যেতে হয় বিজেপিতে, তাহলে বিজেপিতে যাবো। গরিব মানুষ বুঝলেন, 4 বছর 5 বছর থেকে পিলার দাঁড় করে রেখেছে। তো আমার কথা, যখন 21টা ওয়ার্ডে যখন টাকা ঢুকছে, তো টাকা তো অ্যাকাউন্টের সরাসরি বেনিফিশিয়ারি অ্যাকাউন্টে যাবে। এমনি ধরনের যে টাকাটা কেউ পেয়ে বেনিফিশিয়ারি অ্যাকাউন্টে যাবে, বেনিফিশিয়ারি টাকা অ্যাকাউন্টে ভরতে অসুবিধাটা কোথায়? আমরা প্রত্যেকটা ওয়ার্ডে মোটামুটি 40টা 40, 45, 50 এইভাবে আমরা টাকা ছেড়েছি। 8 নম্বর ওয়ার্ডেও 40 জনের টাকা ছাড়া আছে। তাহলে আমি 8 নম্বর ওয়ার্ডের লোককে কোথায় বঞ্চিত করলাম? আপনারাই প্রমাণ করুন। এটা তো কাগজ কলমের কাজ, হিসাবে কথা বলবে। এখানে তো কোনো বঞ্চিত করার কোনো ব্যাপারই নাই। উনি তো আমাদের বিরোধী দলনেতা ছিল, উনাকেও সম্মান দিয়ে আমি বসিয়েছি, উনাকেও কাজ করার সুযোগ দিয়েছি। এটা ভাই পৌরসভা, এটা কোনো মামার বাড়ি আবদার না। খড়দার বন্দিপুর পঞ্চায়েত এলাকার আহমেদনগরে কারখানার ভেতরে চলছে পুকুর ভরাট। কারখানার ভেতরে থাকা বিশালাকার পুকুর মাটি ফেলে ভরাটের অভিযোগ উঠছে। কর্মীরা তারা মাটি পুকুরে ফেলে ভরাট করছে, এমন ছবি দেখা গেল নিউজ 18 বাংলার ক্যামেরায়। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি সুবীর। সুবীরের ছবি দেখতে পাচ্ছি আমরা নিউজ 18 বাংলার ক্যামেরায়। সেই ছবিটি দেখতে পাচ্ছি না সেখানকার প্রশাসন, পঞ্চায়েত, তারা কি বলছে?
দেখো, প্রথমে যখন আমাদের কাছে খবর আসে যে খড়দহ বন্দিপুর পঞ্চায়েতের অন্তর্গত আহমেদনগর এলাকাতে সেখানে বেশ কটি কারখানা রয়েছে এবং তার মধ্যে একটি কারখানা, যে কারখানা ভেতরে লোহার শেড তৈরি হয় এবং সেই কারখানার ভেতরে চারপাশ দিয়ে পাঁচিল দিয়ে ঘেরা এবং সেই কারখানার ভেতরে বিশালাকার একটি পুকুর রয়েছে। আমাদের কাছে যখন খবর আসে তখন কিন্তু আমরা সেখানে পৌঁছই এবং সেখানে কিন্তু গোপন ক্যামেরায় আমাদের ধরা পড়ে সেই ছবি, যেখানে দেখা যাচ্ছে কারখানার যারা কর্মী তারা কিন্তু বাইরে থেকে কর্মী নিয়েছে কিন্তু সেই মাটি কেটে, অর্থাৎ মাটি ফেলে সেই পুকুরের ধার দিয়ে কিন্তু পুকুর বোঝানোর কাজ করছেন। আমরা কথা বলেছিলাম সেই কারখানার যিনি মালিক রয়েছেন সত্যেন্দ্র শর্মার সঙ্গে। তিনি কিন্তু আমাদের বলেছেন যে এরকম ধরনের কোনো কাজ তারা করছেন না, কিন্তু তিনি এটা বলেছেন যে তিনি তাদের কারখানার পাশের পাঁচিল ভেঙে গিয়েছিল, সেই কারণে তারা এখানের কাজ করছিলেন। প্রশ্ন ছিল আমাদের যে যদি আপনারা পাঁচিল ভেঙে যায় সেই কাজই করেন, তাহলে পাঁচিল তো আপনার কারখানার সাইডে ভেঙেছে, তাহলে কারখানার মধ্যবর্তী যে জলাশয় সেখানে কি করে আপনারা মাটি ফেলছেন? তখন কিন্তু সেই জায়গা থেকে বলেছেন যে না, আমরা বন্দিপুর পঞ্চায়েতের উপপ্রধান প্রসেনজিৎ সাহা তার অনুমতি নিয়ে আমরা এই কাজ করছি, পঞ্চায়েতের অনুমতি নিয়ে করছি। কিন্তু আরেকদিকে পঞ্চায়েতের উপপ্রধান প্রসেনজিৎ সাহা সরাসরি বলেছেন আমাদের যে তিনি এই ধরনের কোনো খবর জলাশয় ভরাটের কোনো খবর তিনি জানেন না, তিনি আমাদের থেকে শুনেছেন এবং পঞ্চায়েতগতভাবে তিনি ব্যবস্থা নেবেন। যদি এই ধরনের ঘটনা সত্যি হয় তাহলে কিন্তু কারখানা কর্তৃপক্ষের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এবং তিনি কি বলেছেন তার বক্তব্য একবার শোনাবো। না, আমার জানা নেই এরকম কোনো সম্বন্ধে। আপনি বললেন, আমি আপনার মিডিয়ার মাধ্যমে জানতে পারলাম। যদি এরকম কোনো কিছু হয় আমরা পঞ্চায়েত ব্যবস্থা নেবো। আমি যেহেতু উপপ্রধান, আমি নিশ্চয়ই এটা খতিয়ে দেখবো। আমি পঞ্চায়েতভাবে গিয়ে এটা ব্যবস্থা নেবো, আইনের ব্যবস্থা নেবো। আরো একটি পুকুর ভরাটের ছবি আপনাদের দেখাবো। 100 বছরের পুরনো পুকুর, সেই পুকুর দেদার ভরাট চলছে। প্রশাসনকে বুড়ো আঙুল দেখিয়ে চলছে পুকুর বোঝানো। পশ্চিম মেদিনীপুরের 18 নম্বর ওয়ার্ডে 100 বছরের পুকুরে দেদার আবর্জনা ফেলা হচ্ছে। আর অভিযোগ উঠছে এভাবেই পুকুরে জঞ্জাল ফেলে বোঝাচ্ছেন স্থানীয় বাসিন্দারাই। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি শোভন। শোভনের সঙ্গে কথা বলবো। শোভন, 100 বছরের পুরনো পুকুর, সেখানে সেই পুকুর বুঝিয়ে ফেলছেন স্থানীয়রা, তাহলে প্রশাসন কেন দেখতে পাচ্ছে না সেই ছবি? অনিন্দিতা, দেখো, ঘটনাটি আজকের নয়, ঘটনাটি বিগত কয়েক বছর ধরেই ঘটছে। কারণ এই পুকুরটি প্রায় 100 বছরের পুরনো পুকুর এবং যেটা পুকুর মালিকের অভিযোগ যে প্রতিদিনই প্রায় যারা স্থানীয় বাসিন্দা রয়েছেন তারা প্রতিদিনই নিজেদের বাড়ির আবর্জনা এই পুকুরে ফেলছেন, যার ফলে কিন্তু পুকুরের যে আয়তন সেটাও কমছে এবং পুকুরটি আস্তে আস্তে ভরাট হচ্ছে। এই পুকুর মালিক এ বিষয়ে প্রশাসনের দ্বারস্থ হয়েছেন এবং পুকুর মালিক, যেখানে ব্যতিক্রমী ঘটনা এটাই যে পুকুর মালিক চাইছেন যে প্রশাসন পুকুরটা সংস্কার করুক, প্রয়োজনে প্রশাসন যদি পুকুরটা অধিগ্রহণ করে নেয় তাতেও তাদের কোনো আপত্তি নেই, কিন্তু পুকুরটাকে তারা বাঁচাতে চায় এবং এই পুকুরটা রক্ষণাবেক্ষণ করুক প্রশাসন, যাতে পুকুরটি আগের মতো জায়গায় ফিরে পাওয়া যায় এবং এলাকার মানুষ যাতে পুকুরটি সৎভাবে ভালোভাবে ব্যবহার করতে পারে সেই আবেদনই জানিয়েছে পুকুর মালিক। যদিও প্রশাসনের তরফে জানানো হয়েছে, পৌরসভার তরফে যে একাধিকবার সংস্কার করা হয়েছে পুকুরটি, কিন্তু অধিগ্রহণের ব্যাপারটি এখনো পর্যন্ত প্রশাসনের সেরকমভাবে কোনো তারা সাড়া পায়নি বলেই জানিয়েছেন পুকুর মালিক। আচ্ছা, তো সেই পুকুর মালিক এবং পঞ্চায়েতের যিনি পুরপ্রধান তিনি কি বলেছেন তাদের বক্তব্য শোনাবো। সমস্যা রয়েছে, পুকুরটা আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে এবং সবাই বুঝিয়ে ফেলছে। এই পাশাপাশি লোকজন বললে কেউ কোনো কথাই শুনছে না। আমরা চাইছি পুকুরটা সংস্কার হোক, যেটা গভর্নমেন্ট যদি নিয়ে নিতে পারে। আমরা চাইছি আমাদের অংশ 75% অংশ আছে, গভর্নমেন্ট যদি চায় পুরো পুকুরটা নিয়ে সংস্কার করুক। পৌরসভা বা ফিশারি ডিপার্টমেন্ট নিয়ে যাওয়ার কোনো রাস্তা নেই, পুকুরটা মাঝখানে, চারিধারে বাড়ি। আমরা মাঝে মাঝে পৌরসভাতে পরিষ্কার করে দিই, চারিধারে মানুষকে বলেছি যে পুকুরের পাড়ে কিছু ফেলবেন না, আর পৌরসভা বা ফিশারির এরকম অধিগ্রহণ করার কোনো নিয়ম নেই। পাকা জেটি রয়েছে কিন্তু তাও বন্ধ ফেরি পরিষেবা। সমস্যায় পড়েছেন 2 জেলার বহু মানুষ। নৈহাটির রামঘাট ও হুগলিঘাট, তার মাঝে গঙ্গা। তো সেই 2019 সালে লোকসভা ভোটের আগে সেই কাঠের জেটি তৈরি হয়, কিন্তু সেই জেটি তৈরি হলেও চালু হয়নি পরিষেবা, যে কারণেই প্রচুর মানুষ যারা যাতায়াত করেন তারা কিন্তু সমস্যায় পড়েছেন। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি অরুণের সঙ্গে কথা বলবো। অরুণ, যে জেটি তৈরি হচ্ছে বহুদিন আগে থেকে, তা সত্ত্বেও কেন সেই জেটি চালু হচ্ছে না? যে কারণে সমস্যায় পড়তে হচ্ছে মানুষদের, কেন কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না?
দেখো, একদিকে নৈহাটি পৌরসভার রামঘাট, অপরদিকে হুগলি পৌরসভার হুগলিঘাট, এই দুই ঘাট দিয়ে বহু মানুষ কিন্তু যাতায়াত করত। কিন্তু এই জেটি সমস্যা নিয়ে কিন্তু তাদের মধ্যে একটা 3-4 বছর আগে 2019 সালে যখন লোকসভা ভোটের আগে এখানে একটা কাঠের সেতু তৈরি হয়েছিল, সেই সেতুও কিন্তু চালু হয়নি। গঙ্গার জোয়ারে বা জলে সেটা নষ্ট হয়ে যায়। তারপর পাকাপাকিভাবে জেটি তৈরি হয় একেবারে কংক্রিটেড, কিন্তু এপারে সম্পূর্ণ হয়ে গেল, গঙ্গার ওপারে হুগলিঘাটে কিন্তু সেই জেটি কিছুই তৈরি হয়নি। তাদের বক্তব্য হচ্ছে তারা এখনও পর্যন্ত টেন্ডার দিতে পারেননি, কারণ এটা যেহেতু পরিবহন দপ্তর বিষয়টা দেখে, সেহেতু পরিবহন দপ্তরকে তারা জানিয়েছে, কিন্তু এখনও জেটি তৈরি করে উঠতে পারেনি। ফলে একদিক রেডি হয়ে গেল, অপর দিকে তৈরি না হওয়ায় কিন্তু এই দুই পৌরসভার টানাপোড়েনে কিন্তু বন্ধ হয়ে গেল পরিষেবা। প্রতিদিন কয়েক হাজার যাত্রী কিন্তু এখান থেকে যাতায়াত করতো, ফলে তারা কিন্তু ঘুরে ঘুরে তাদের যেতে হচ্ছে। যেখানে হুগলিঘাট বা ডানলপ বা হাওড়া যেতে বা যেখানে যেতে হতো সেখান থেকে যেতে মাত্র 5-10 মিনিটের সময় লাগতো ব্যান্ডেল যেতে, সেখানে কিন্তু ঘুরপথে যেতে তাদের 1.5-2 ঘন্টা প্রচুর পয়সা লাগছে। কিন্তু এখনও পর্যন্ত কিন্তু অথই জলে এপার তৈরি হয়ে গেল। এপারে পৌরসভা চেয়ারম্যান অশোক চ্যাটার্জি তিনি বলেন যে আমরা তৈরি, কিন্তু ওপার থেকে কোনো রকম কী অজ্ঞাত কারণে চালু হচ্ছে না বা বৃষ্টি হচ্ছে না, ফলে উভয় দিকে পরিষেবা কিন্তু বন্ধ হয়ে আছে। এই নিয়ে যাত্রীদের মধ্যে একটা ক্ষোভ তৈরি হয়েছে। তবে খবর দেখার পর যদি কোনো আশ্বাস মেলে, কারণ এর আগেও আমরা এরকম খবর দেখিয়েছি, তার ফলে কিন্তু পরিষেবা চালু হয়ে গেছে। এবার কি হয় সেটাই কিন্তু এখন দেখার। বেশ, আর নৈহাটি এবং হুগলি পৌরসভার চেয়ারম্যান তারা কি বলছেন, তাদের বক্তব্য শুনুন। রামঘাটটা একটা খুব ভাইটাল ঘাট। ওপারে যে কটা স্কুল আছে সেই স্কুল থেকে বাচ্চারা স্কুলে যাতায়াত করে বা ওপারের সঙ্গে এপারের একটা মূল জায়গায় কমিউনিকেশন করার ওই হচ্ছে ঘাট। ওরা উদ্যোগ নিচ্ছেন, ওরা আমাদের বলেছিল যে আমরা এই ঘাটটা এইভাবে আমরা যেভাবে ও ঘাটটা চালু করো। আমি যে কোনো শর্তে যে কোনো কিছুর বিনিময়ে আমি ঘাটটা চলুক, এটা আমি চাই। চাঁদনি ঘাট, গোলঘাট, আমাদের তামড়িপাড়া ঘাট, লঞ্চ ঘাট, এই 4টে ঘাটেরই মাননীয় মুখ্যমন্ত্রী উদ্বোধন করেছে। তার মধ্যে আমাদের অন্নপূর্ণা ঘাটের কাজ সম্পূর্ণ হয়েছে, আর তামড়িপাড়া ঘাট, গোলঘাট আর চাঁদনি ঘাট আমাদের বাকি আছে। মানে টেন্ডার হয়েছে, কাজ খুব শীঘ্রই শুরু হয়ে যাবে। এই টেন্ডারটা পৌরসভা থেকে হয় না, এই টেন্ডারটা পরিবহন দপ্তর থেকে হয়। আমরা যেটুকু শুনেছি যে টেন্ডার হয়ে গেছে, কাজ খুব শীঘ্রই শুরু হয়ে যাবে। ফেরি পরিষেবা চালানো হয় যারা সমস্যায় পড়েছেন তারা কি বলছেন, তাদের কি অভিযোগ শুনুন। সেই 2019-এ জুলাই মাসের পর এই কংক্রিটের জেটির কাজ শুরু হয়, আর আজ পর্যন্ত এই জেটিও কমপ্লিট হলো না। আর আজ পর্যন্ত এপার ওপার মানুষ করতে পারেনি। ট্রেনের যাতায়াত করতে হয়, ট্রেনের একটা টাইম আছে, না হলে আমাদের পাশে একটা ঘাট আছে যেখান থেকে পারাপার করতে গেলে যদি আপনি হাতে একটা ক্যারি ব্যাগ নিয়ে যান তারও ভাড়া নেওয়া হয়। যত শীঘ্রই হোক চালু হোক, যেহেতু আশেপাশে মানুষের জীবন জীবিকা এর ওপরে নির্ভর, কিন্তু অনেক লোকের। সাত সকালে জেটি ঘাট ভেঙে বিপত্তি, বন্ধ ফেরি পরিষেবা। খেজুরের বোগা ফেরিঘাটে ভাঙে জেটির একাংশ। বোগা রসুলপুর ফেরি পরিষেবা বন্ধ করে দেওয়া হয়। কয়েক হাজার যাত্রী জলপথ ব্যবহার করেন, আর ফেরি পরিষেবা বন্ধ হওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন তারা। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি সুজিত। সুজিত, জেটি ঘাট যে ভাঙলো, যে তারপর এত মানুষ তারা সমস্যায় পড়লো, তারপর কোনো ব্যবস্থা নেওয়া হলো কি? দেখো, সময় সাপেক্ষ বিষয়টি, কারণ যেভাবে ভেঙেছে, যে ছবি দেখাচ্ছি তাতেই বুঝতে পারবে যে একেবারে ব্যাপকভাবে পল্টন জেটিটা ভেঙেছে। সারাই করতে সময় লাগবে, এবং যেটা অবাক করা কথা, কয়েক মাস আগেই কিন্তু সংস্কার হওয়ার পর এটা উদ্বোধন হয়েছে, তার মধ্যেই এই ঘটনা। এবং যার জেরে কাঁথির সঙ্গে খেজুরির যে সহজ যোগাযোগ, এই যে ফেরি পারাপার, সেটা বন্ধ হয়ে গেল, এবং এর ফলে মানুষজন কিন্তু আজ থেকেই দুর্ভোগে পড়ে গেছেন। কালকে যখন কাজের দিন, সরকারি কাজের দিন, যেখানে অফিস আদালত স্কুল রয়েছে সোমবার, কালকে থেকে কী হবে, কোন জায়গায় যাবে তা নিয়ে কিন্তু চিন্তিত মানুষজন। তবে প্রশাসনের তরফে দ্রুত ব্যবস্থা নেওয়ার বা সংস্কার করার আশ্বাস দেওয়া হয়েছে, কিন্তু চিন্তা থেকেই যাচ্ছে। তার কারণ এই নদীপথে পারাপারের জন্য এই জেটি, পল্টন জেটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। যে জেটি সেটা যখন ভেঙে পড়েছে, তার ফলে কিন্তু সমস্যা বাড়ছে, সমস্যায় পড়েছেন মানুষ। বেশ, এবার দেখা যাক যে কখন সেই সমস্যার সমাধান হয়। যাবত এই পল্টন আমাদের ফুটো হয়ে গেছে,
আমরা বহুবার বহু জায়গায় জানিয়েছি, জেলা পরিষদে জানিয়েছি, ডিএম অফিসে জানিয়েছি। গভীর রাতে ইলেকট্রিক না থাকার জন্য এই পল্টনটি এবং পল্টনের সঙ্গে একটা পুরনো ভ্যাসেল বাঁধা ছিল, ওটা গভীর রাতে জলের তলায় ডুবে যায়। এই কারণে আজকে এই সারাদিন আমাদের ফেরিঘাট চলাচল বন্ধ আছে। এরপর কখন চলবে তা আমি ঠিক বলতে পারছি না। এরা অনির্দিষ্টকালের জন্য ফেরিঘাটটা বন্ধ থাকলো। এখন যতক্ষণ না মেরামত হচ্ছে ততক্ষণ এই ফেরিঘাট চলাচল হচ্ছে না। সন্দেশখালী, যে সন্দেশখালীতে এত বিক্ষোভ, এত আন্দোলন আমরা বারবার দেখেছি, যেখানে রাজনীতির জল গড়িয়েছে বহু দূর পর্যন্ত, সেই সন্দেশখালী এখনো পর্যন্ত উত্তপ্ত। সন্দেশখালীতে আবার বিক্ষোভ, রামপুর বাজারে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ। দেখুন সেই ছবি, রামপুর বাজার যেখানে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখাচ্ছেন স্থানীয়রা। কিন্তু আবার কেন এই বিক্ষোভ, আবার কেন অশান্তি? আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি জিয়াউল। জিয়াউল, যে সন্দেশখালী বহু দিন পর কিছুটা হলেও শান্ত হয়েছিল, সেখানে আবার অশান্তি, কিন্তু এবার কি দাবি করছেন সেখানকার স্থানীয়রা? দেখো, সন্দেশখালীর আগুন যেন কোনো রকমভাবে নিভছে না। তার কারণ এলাকার রাজনৈতিক নেতারা বা বিশেষ করে শাসক দলের নেতারা এতটাই মানুষের অত্যাচার করেছে দিনের পর দিন, বছরের পর বছর। তারা অত্যাচার হবার পরে থানায় গেছেন, কিন্তু কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। ফলে একদিকে রাজনৈতিক নেতা, অন্যদিকে প্রশাসনের উপরে ক্ষোভ দেখিয়েই প্রায় গত 1-2 মাস ধরে সেখানে কিন্তু লাগাতার বিক্ষোভ চলছে। আজকের একেবারে বেড়মজুর, সন্দেশখালী বেড়মজুর গ্রাম পঞ্চায়েতের যে প্রধান রয়েছেন, 2 নম্বর পঞ্চায়েতের প্রধান সিদ্দিক মোল্লা, তার দিকে যেমন অভিযোগের তীর, তারও আর 2 সাকরেদ অর্থাৎ হাসেম মোল্লা এবং অন্যদিকে জুলফিকার মোল্লা, সবই কিন্তু শেখ শাহজাহানের অনুগামী। ফলে তারাই শাহজাহানের নাম ভাঙিয়ে এলাকায় দিনের পর দিন গরিব মানুষের জমি কেড়ে নেওয়া, দোকান লুট করা, দোকান কেড়ে নেওয়া, এবং সব থেকে বড় জিনিস 100 দিনের যে টাকা, সেই টাকা এলাকার মানুষের কাজ করিয়ে টাকা না দেওয়া, এবং আবাসের টাকাও দীর্ঘদিন না দেওয়া। এরকম ভুরি ভুরি অভিযোগ তুলে আজকে এই 3 নেতাকে গ্রেপ্তার করতে হবে। এই নেতাদের গ্রেপ্তার করলেই শান্তি শৃঙ্খলা ফিরবে শুধুমাত্র এই বেড়মজুরে। ফলে তাদেরকে গ্রেপ্তারের দাবিতে আজকের একেবারে নতুন করে সেই রামপুর বাজারে সেখানে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখা এলাকার মানুষের। তাদের একটাই দাবি, বারংবার অভিযোগ করা হচ্ছে কিন্তু পুলিশ প্রশাসন কোনো ব্যবস্থা নিচ্ছে না। শেখ শাহজাহান যেমন গ্রেপ্তার হয়েছে, ফলে এই 3 নেতা অর্থাৎ হাসেম, জুলফিকার এবং এই এলাকার পঞ্চায়েত প্রধান, তাদেরকেও গ্রেপ্তার করতে হবে। গ্রেপ্তার করলে এলাকার শান্তি শৃঙ্খলা ফিরবে, এবং এই যে দিনের পর দিন জমি অত্যাচারিত, জমি কেড়ে নেওয়া থেকে শুরু করে একাধিক ভুরি ভুরি অভিযোগ, সেগুলো সাধারণ মানুষ ফিরে পাবে। এই অভিযোগ, তাদের গ্রেপ্তারের দাবিতেই মূলত রামপুর এলাকায় তারা টায়ার জেলে বিক্ষোভ দেখেছে এলাকার মানুষজন। যারা বিক্ষোভ দেখিয়েছেন তাদের বক্তব্য শোনাবো। আমাদের অভিযোগ হলো প্রধানের নামে। প্রধানের নাম সিদ্দিক মোল্লা। আমাদের এই রাস্তাঘাটের টাকাগুলো পাস হয়ে গেছে, সেই রাস্তাঘাট হয়নি। অনেক মায়েরা গর্ভবতী আছে, তাদের যেতে পারে না। অনেক মায়েদের এই গাড়িতে বাচ্চা হয়ে গেছে। আমার বাবার জায়গার সামনে একদম পুরো গার্ড করে পাকা ঘর করে নিয়ে ব্যবহার করছে। আমি চাই যাতে আমার জায়গাটা ফিরে পাই। জোর করে দখল করে বলতে গেছি, মারতে গেছে। কতদিন আগে দখল করে? আজ থেকে 4 বছর আগে। থানাকে জানিয়েছি, একদিন ভিডিওকে জানিয়েছি, তারা এখনো পর্যন্ত কিছু করেনি। সেই জন্যই বিক্ষোভ হচ্ছে। সন্দেশখালীতে আতঙ্ক তৈরির চেষ্টা, বিজেপিকে নিশানা করলেন ফিরহাদ হাকিম, পাল্টা তোপ সৌদিকে। যে গ্রুপটা শাহজাহান, উত্তম, শিবু, এই যে গ্রুপটা, এরা অন্যায় করা মানে সারা জায়গায় তৃণমূল কংগ্রেস অন্যায় করেন। মমতা ব্যানার্জি জানার পরেই এর অ্যাকশনটা নিয়েছে। 2-4 জন খারাপ মানে সবাই খারাপ হতো। সন্দেশখালীতে আতঙ্কের সৃষ্টি করছে, এলিমেন্ট ফ্যাক্টর নয়, মানুষ আর মমতা ব্যানার্জি, এটা দিয়ে ইলেকশন। সন্দেশখালীতে কারা ছিল? হয় সিপিএম ছিল, নয় তৃণমূল ছিল। হঠাৎ এরা মাঝখানে ঢুকে লাপালাপি শুরু করেছে। ফিরহাদ হাকিম কলকাতার নেতা ছিলেন, পশ্চিমবঙ্গটা পরে চিনেছেন। সন্দেশখালীতে তৃণমূল বা কংগ্রেসের কোনো অস্তিত্ব ছিল না। সন্দেশখালীতে লড়াই ছিল বিজেপি এবং তৃণমূল কংগ্রেসের। 96 সাল থেকে বিজেপি কর্মী সন্দেশখালীতে খুন হয়েছে সিপিআইএম এর দ্বারা। এই প্রবল গরম পড়ছে, তো ওয়েদার চেঞ্জের সময় আমার মনে হচ্ছে ফিরহাদ হাকিমের একটু হজমের গন্ডগোল হয়েছে। যে আচরণ, যে দখলদারি তৃণমূল কংগ্রেস শুরু করেছে চারিদিকে, তো তার ফসল হচ্ছে শেখ শাহজাহান বা আলমগীর। মানুষ বদল করলেও অবস্থা পরিবর্তন হয়নি, সেই জন্য প্রতিবাদ হচ্ছে। এই গরমে ফিরহাদ হাকিমকে আমরা একটু বেল খাবার পরামর্শ দিচ্ছি। শেখ শাহজাহান এবং তার অনুগামীদের বিরুদ্ধে ভুরি ভুরি অভিযোগ উঠছে, জোর করে জমি দখল করা,
চাষের জমিতে মাছের ভেড়ি তৈরি করা, মারধর, হুমকি কি নেই সেই তালিকায়। গ্রামবাসীদের অভিযোগ শুনতে বিশেষ ক্যাম্প চালু করেছে বিজেপি। হাইকোর্টের অনুমতি নিয়ে সন্দেশখালী ত্রিমোহিনী বাজারে শুরু হয়েছে সেই ক্যাম্প। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি অনুপম, যে ক্যাম্প শুরু করেছে বিজেপি, সেই ক্যাম্পে মানুষজনের সাড়া কিরকম পাওয়া যাচ্ছে? তারা অভিযোগ জানাতে আসছেন সেখানে? হ্যাঁ দেখো, প্রথমেই বলি এই যে আদালতের নির্দেশে প্রিয়াঙ্কা টিব্রয়েলের নেতৃত্বে গতকাল 20 জনের একটা আইনজীবীদের দল, তারা কিন্তু রাজবাড়ির যে একদম বাসন্তী রোডের ধারে রাজবাড়ি পার করে সেখানে কিন্তু একটা ক্যাম্প করেছিল এবং সেখানে কিন্তু প্রায় 150-র ওপরে কিন্তু অভিযোগ জমা পড়ে। এবং তারপরে আজকে একদম সন্দেশখালীর যে ত্রিমোহিনী বাজার, সেই তার পাশেই কিন্তু আজকে আবার ক্যাম্প করে এবং সেখানেও কিন্তু প্রিয়াঙ্কা টিব্রয়েলের নেতৃত্বে 12 জনের একটা আইনজীবীদের দল, তারা কিন্তু অভিযোগ নেয় এবং সেখানে কিন্তু 170 জনের ওপরে কিন্তু আজকে অভিযোগ নিয়েছে, অভিযোগ জমা দিয়েছে সেখানে। এবং মূলত কিন্তু একদম ভেড়ি দখল, চাষের জমি দখল, তারপরে কৃষি জমিতে নোনা জল ঢুকিয়ে দেওয়া, মহিলা নির্যাতন এবং ধর্ষণের মতন কিন্তু একাধিক অভিযোগ কিন্তু সেখানে কিন্তু জমা পড়েছে। এবং এই সব অভিযোগগুলো কিন্তু একদম তারা কিন্তু লিপিবদ্ধ করে নিয়ে কিন্তু হাইকোর্টে কিন্তু জমা দেবে বলে কিন্তু জানা গেছে। বেশ, ধন্যবাদ। 70 লক্ষ টাকার সোনা সহ গ্রেফতার পাচারকারী। উত্তর 24 পরগনার জয়ন্তীপুর সীমান্তের ঘটনা। 9টি সোনার বিস্কুট লুকিয়ে পাচারের চেষ্টা। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি অনিরুদ্ধ, সেই পাচারকারী, কিভাবে তার খোঁজ পাওয়া গেল? জানিয়ে রেখেছে উত্তর 24 পরগনার জয়ন্তীপুরের 5 নম্বর ব্যাটালিয়নের সতর্ক জওয়ানরা, অর্থাৎ বিএসএফ জওয়ানরা দেখতে পায় যে জয়ন্তীপুর এলাকার যে 36 ঘড়িয়া গ্রাম আছে সেখানেই এক সন্দেহভাজন ব্যক্তিকে দেখে তাদের সন্দেহ হওয়ার পরেই তারা মেটাল ডিটেক্টরের মাধ্যমে তাকে যখন তল্লাশি চালাচ্ছিল তখনই গোপন অঙ্গ থেকেই, অর্থাৎ বলা যায় তিনি লুকিয়ে রেখেছিলেন, সেই গোপন অঙ্গ থেকেই 9টি সোনার বিস্কুট উদ্ধার করে, যার ওজন প্রায় 1 কেজি এবং মূল্য প্রায় 70 লক্ষ টাকা। এই ব্যক্তির নাম মেহেরউদ্দিন মালি। তিনি ওই গ্রামেরই বাসিন্দা, অর্থাৎ জয়ন্তীপুর গ্রামেরই বাসিন্দা। বাংলাদেশ থেকে ভারতে পাচারের চেষ্টা চালানো হচ্ছিল, তারপরেই বিএসএফের তরফ থেকে তাকে গ্রেপ্তার করা হয় এবং এই 9টি সোনার বিস্কুটের যে আনুমানিক মূল্য 70 লক্ষ টাকা, এই উদ্ধার করা সোনা এবং ওই ব্যক্তিকে পরবর্তীতে শুল্ক দপ্তরের হাতে তুলে দেওয়া হয়েছে, পেট্রাপোল শুল্ক দপ্তরের হাতে তুলে দেওয়া হয়েছে বিএসএফের তরফ থেকে। বেশ, 70 লক্ষ টাকার সোনা সহ গ্রেফতার পাচারকারী। উত্তর 24 পরগনার জয়ন্তীপুর সীমান্তের ঘটনা, যেখানে গোপনাঙ্গে লুকিয়ে সেই সমস্ত 9টি সোনার বিস্কুট লুকিয়ে পাচারের চেষ্টা করছিল পাচারকারী, এমনটাই অভিযোগ। ধৃতের নাম মেহেরউদ্দিন মালি। দুয়ারে রিপোর্টার, এই 1 ঘন্টায় জেলার সমস্ত খবর, সমস্ত অভিযোগ, কোথায় কি অভিযোগ উঠছে তা তুলে ধরলাম। আর 1 ঘন্টা দুয়ারে রিপোর্টারের পর এবার ঠিক রাত 9টায় নিউজ রুম লাইভ নিয়ে সঙ্গে থাকছে তমশ্রী।